আন-নাজাত মিডিয়া, ওয়ে টু নাজাত। সুফি অনুষ্ঠানের এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট কবি ও সঙ্গীত শিল্পী, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম রেসারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সাদাকাল্লাহুল আযীম। ওয়া কিলা আল কিতাবাতু নিসফুল ইলম। ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দারুন নাজাত রাইটার্স অ্যাসোসিয়েশন দাওয়া কর্তৃক আয়োজিত আজকের মাসিক সাহিত্য মজলিসের সম্মানিত সভাপতি, বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, সুরকার, গীতিকার জনাব মাওলানা কবি নুরুল আমিন আমজাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি, বিশিষ্ট ছড়াকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ জনাব কবি জিয়াউল হক সাহেব। উপস্থিত রয়েছেন বহু গ্রন্থ প্রণেতা, প্রবীণ আলেমে দ্বীন জনাব আতহারউদ্দিন মোল্লা আহমদবেদী সাহেব, এবং আমার সামনে উপবিষ্ট দারুন নাজাত রাইটার্স অ্যাসোসিয়েশন দাওয়া এর সদস্যবৃন্দ। প্রথমেই আমার ইসলামী সম্ভাষণ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছাত্র ভাইরা, আসলে আজকে এখানে আমি বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে আসিনি, আমার সেই ইচ্ছা বা নিয়াত কোনোটাই ছিল না। এখানে আসার পরে আমজাদি হুজুর বললেন কিছু কথা বলার জন্য, সে কারণেই মূলত মঞ্চে দাঁড়ানো। আমি সেভাবে কোনো প্রিপারেশন নিয়েও আসিনি, সুতরাং হয়তো আমার কথাগুলো আমি অত গুছিয়ে বলতে পারবো না বা সুন্দর করে বলতে পারবো না। তবে আমি খুব অল্প সময় নেব এবং অল্প সময় আমি কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এটাই যে আমি যতক্ষণ কথা বলবো আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ এখানে মুখ বুঝে মুখ বন্ধ করে বসে থাকলে, কথা না বললে বা মনোযোগ সহকারে না শুনলে, তাহলে এই প্রোগ্রামের, এই সাহিত্য মজলিসের কোনো ফায়দা কিন্তু আমাদের কারোরই হবে না। এজন্য আমি খুব কম সময় নিব, আপনারা একটু খেয়াল করে মনোযোগ সহকারে শুনবেন। আমি প্রথমে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইকরা, সূরা আলাক এর ভিতরে বলেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এখানে আল্লাযী আল্লামা বিল কলম, তিনি হচ্ছেন এমন সত্তা যিনি আল্লামা বিল কলম, ইলম শিক্ষা দিয়েছেন কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। তাহলে ইলমটা মানে ইলমের সাথে কলম, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অঙ্গাঙ্গিভাবে জড়িত। কথা বলেন ঠিক কি না? ইলমের সাথে, জ্ঞানের সাথে কলমটা হচ্ছে কি অঙ্গাঙ্গিভাবে জড়িত। কলম বাদ দিয়ে ইলম হয় না। আর আপনারা অবশ্যই জানবেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেয়ামত দিয়েছেন। এই মানুষের যে সমস্ত নেয়ামত রয়েছে, এই নেয়ামত রাজির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নেয়ামত এবং সবচেয়ে প্রধান যে নেয়ামত, সেটা হচ্ছে আকলে সালিম, সঠিক জ্ঞান। এই সঠিক জ্ঞান, ইলম, ইলমের জোর যার যত বেশি, মানুষের মাঝে, সমাজের মাঝে তার সম্মান, তার প্রভাব তত বেশি থাকে। আর সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারা, সুন্দর বডি ফিগার, কিন্তু ইলমে একটু ঘাটতি আছে, আকলে ঘাটতি আছে, জ্ঞান কম আছে, মানুষ কিন্তু তাকে মূল্যায়ন করবে না, সমাজ তাকে মূল্যায়ন দিবে না। সমাজে মূল্য পেতে হলে ইলমটাকে সমৃদ্ধ করতে হবে। আর ইলমটা অর্জন হয় কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। আল্লাযী আল্লামা বিল কলম আল কিতাবাতু নিসফুল ইলম। লেখা, কিতাবা লেখা, এই লেখাটা হচ্ছে ইলমের অর্ধেক।
সুতরাং আমরা বুঝতে পারলাম এখান থেকে লেখার গুরুত্বটা আমরা বুঝতে পারলাম যে আসলে লেখার গুরুত্বটা কেমন। এখন আমরা যে লিখব, এই লেখার আগ্রহটা আসবে কোত্থেকে? আমাকে যে লিখতে হবে, আমার যে ভিতর থেকে যে উদ্দীপনাটা, আগ্রহটা আসবে, কিভাবে আসবে? লেখার গুরুত্বটা যখন আমি বুঝবো যে লেখার গুরুত্বটা আসলে কি, তখন কিন্তু ভিতর থেকে আমার লেখার উপরে আগ্রহটা আসবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য কলম এবং লেখা এই গুরুত্বটা আমাদেরকে জানতে হবে। আপনারা জানেন আমাদের আমজাদি হুজুর, এই দাওয়া এর সম্মানিত পরিচালক, তার লেখাই কিন্তু অনেক গান বা গজল যাই বলেন, এই কলমের উপরে বা লেখার উপরে, এলেমের উপরে আছে। তিনি তার কবিতায় বা গানের ভিতরে বলেছেন যে কলমের কালির মর্যাদা এত বড় উচ্চ, শহীদ ভাইয়ের রক্ত যেথায় হয়ে যায় রে তুচ্ছ, হয়ে যায় রে তুচ্ছ। সেই কলম চালকের সম্মান কেমন হইবে বলো, সেই কলম চালকের সম্মান কেমন হইবে? জ্ঞান থাকলে সবাই ভালোবাসিবে, জ্ঞান না থাকলে সবাই পায়ে ঠেলিবে, জ্ঞান থাকলে সবাই ভালোবাসিবে। এটা কিন্তু আমাদের হুজুরের লেখা। আমাদের সাহিত্য খোঁজার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনাদের অত্যন্ত সৌভাগ্য যে আপনারা এমন একজন দক্ষ পরিচালক আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, এখন শুধু কি লেখার মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব? হ্যাঁ, লেখার মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব। এটা পরের ধাপ। এর আগে একটা ধাপ আছে। এর আগে কি আছে বলেন? একটা ধাপ আছে। সেই ধাপটা কি? সেটা হচ্ছে পড়া। সেটা কি? পড়া। পড়া ছাড়া কিন্তু আপনি লিখতে পারবেন না। আপনার লিখতে হলে আগে কি করতে হবে? পড়তে হবে। যদি আপনি পড়ার ধাপটায় উন্নতি করতে পারেন, সেই পরের ধাপটা হচ্ছে আপনার লেখা। এই জন্য পড়ার জন্য আপনার কিতাব দরকার, এবং এই পড়ার নেশাটা আপনার ভিতরে সবসময় থাকতে হবে। এবং আপনি যেই বিষয়টার প্রতি আগ্রহী, আপনি মনে করেন যে আপনার সাহিত্যের প্রতি আগ্রহ, আপনার ইসলামী জ্ঞানের উপরে আগ্রহ, বা যে কোনো জিনিসের উপর আগ্রহ, আপনি নিজের ভিতর থেকে যেই ফিলিংসটা আসে যে আমার এই বিষয়টার প্রতি আগ্রহ, আপনি সেই বিষয়টা নিয়ে পড়বেন। যখন যেটা আসে তখন জোর করে পড়ার দরকার নেই। একজন মানুষের পড়ার জন্য সবসময় এক জিনিস পড়তে ভালো লাগে না, একঘেয়েমি চলে আসে। সবসময় এক জিনিস পড়তে ভালো লাগে না, কিন্তু সবসময় মনে রাখবেন যে এই যে সাহিত্য বা সংস্কৃতি, এই শিল্পী, এই জগৎটা আসলে এটা কোনো প্রেশারের বিষয় না, এটা চাপ দিয়ে হয় না, এটা আসে মন থেকে, ভেতর থেকে এটা আসে। যদি আপনার ভেতর থেকে আগ্রহটা চলে আসে, যখন যেই জিনিসের প্রতি আপনার আগ্রহ আসবে আপনি তখন সেই জিনিসটা করবেন। তবে অবশ্যই পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। এই যে পড়া, এই পড়া নিয়ে আমাদের আমজাদি হুজুরের লেখা কিন্তু গান আছে। হোক তব তৃষ্ণা ক্ষুধা, হোক তব তৃষ্ণা ক্ষুধা, কিতাব সুধা কিতাব অধ্যয়ন, কিতাব নিয়েই ওঠা বসা নিদ্রা জাগরণ। কিতাব নিয়ে আমার ওঠা বসা, নিদ্রা জাগরণ সব কিছু কিতাব নিয়ে হবে, পড়া নিয়ে। তাহলে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব। এখানে আজকে এই যে সাহিত্য মজলিসের আয়োজন করা হয়েছে, এখানে বক্তারা, বিশিষ্ট যারা মেহমানরা এসেছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন, বা আমরা যে কথাগুলো বলি আসলে এটা তো একটা সময়ের বিষয়। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা প্রোগ্রামটা চলবে, তারপরে আবার 1 মাস পরে আবার এই মাসিক সাহিত্য মজলিসটা হবে। এই 1 মাস আপনারা কি করবেন? এখানে কিন্তু আপনাদেরকে হাতে কলম এভাবে শিখিয়ে দেওয়ার সুযোগ নেই। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে সুশিক্ষিত লোক মাত্রই কি? স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এই লেখাটা আপনার নিজের লিখতে হবে। এই প্র্যাকটিসটা, এই অনুশীলনটা আপনার নিজের করতে হবে। এটা আপনাকে কেউ করিয়ে দেবে না। হ্যাঁ, আপনাকে সাহায্য করার জন্য, আপনাকে পথ দেখানোর জন্য এখানে সেই পথপ্রদর্শকরা রয়েছেন, কিন্তু পথ চলতে হবে কার? আপনার নিজেকেই। আগ্রহটা থাকতে হবে আপনার নিজেরই। প্রিয় ছাত্র বন্ধুরা, এই আগ্রহটা যখন আপনার ভিতরে আসবে, আপনি তখনই
এক্ষেত্রে সফল হবেন। প্রিয় ছাত্র বন্ধুরা, আমি বেশি সময় নেব না, তবে সর্বশেষ আমি যে কথাটা আপনাদেরকে বলবো, আমি আমার নিজের একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করতে চাই। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি সঙ্গীত পরিবেশন করি এই সাংস্কৃতিক জগতে, অথবা লেখালেখিও করি টুকটাক, খুব বেশি লেখি না, তবে যতটুকু লিখি মোটামুটি মানসম্মত রাখার চেষ্টা করি যেন একটু ভালো হয়, এতটুকু খেয়াল করি। বা খুব বেশি আমি লিখতে পারি, অত ধৈর্যও আমার নাই, হয় না অনেক সময়। তো যাই হোক, এই লেখালেখি বা সঙ্গীত এর ভিতরে আমি আসলে কিভাবে আসলাম, শুধু এই কথাটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুরা, আসলে এই যে আমি যতটুকু লেখালেখি করি বা এই সঙ্গীত চর্চা যতটুকু করি বা করেছি, এর ভিতরে আসলে আমার ওইভাবে বলতে গেলে আমার সরাসরি কোনো উস্তাদ নাই। সরাসরি আমি কারো কাছ থেকে হাতে কলমে ধরে প্রশিক্ষণ নিয়ে যে এভাবে এটা এভাবে না এভাবে কিন্তু কোনো উস্তাদ নেই। যতটুকু করেছি আমি নিজের থেকে। আমার উস্তাদ নাই এই কথাটা বললে ভুল হবে, উস্তাদ আছে, তবে তারা সরাসরি, আমি সরাসরি কথাটা যুক্ত করেছি, সরাসরি না, রুহানি উস্তাদ আছেন। আমার রুহানি উস্তাদ, আমি একজনের লেখা পড়েছি, তার থেকে আমি একটা অনুপ্রেরণা পেয়েছি যে লেখাটা এভাবে লিখলে ভালো হয়। এবং আপনারা জেনে অত্যন্ত আশ্চর্য হবেন যে আমি যেই দুইজন মানুষের লেখা পড়ে আমি লেখালেখির প্রতি হাত দিয়েছি, সেই দুইজন লোকই এখানে বসে আছেন। সেই দুইজন লোকই কি এখানে বসে আছেন, যেই দুইজন লোক, এবং সেটা আজকের কথা না, আজ থেকে প্রায় 15 বছর আগের কথা, আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগের কথা, যখন আমি ক্লাস 5-এ পড়ি। কিসে পড়ি? 5-এ, 2005 সালে হয়তো। আমি যখন 2-3-তে পড়ি, তখন আমার যে গ্রামের মাদ্রাসা, ওই মাদ্রাসায় কিশোর কণ্ঠ, আপনারা জানেন শিবিরের যে মাসিক পত্রিকা রয়েছে কিশোর কণ্ঠ, এই কিশোর কণ্ঠ কিছু বড় ভাইরা আমাদেরকে বিলি করতেন, আমরা কিনে পড়তাম। তো ক্লাস যখন 5-এ আমি উঠি, ক্লাস 5-এ ওঠার পরে আমি কুড়িমুকুলের সন্ধান পাই। সারসিনা থেকে ছাত্র হিজবুল্লাহর যে মুখপত্র, কুড়িমুকুলের সন্ধান পাই। সেই কুড়িমুকুল আমি নিয়মিত পড়তাম। তো ক্লাস 5-এর আমার ওই সময় কুড়িমুকুলে এই জিয়া হক ভাইয়ের একটা লেখা কবিতা আমি তখন পড়েছিলাম। আমার এত ভালো লাগছে, আমি কবিতাটা পড়তে, একটা না, তার প্রত্যেকটা কবিতা ভালো লাগতো আমার। সেখানে আমি একটা কবিতা পড়েছিলাম, যে কবিতাটা আমার পুরোপুরি মুখস্থ আছে এখনও। সেই কবিতাটা শিরোনাম ছিল ফাটাফাটি। ফাটাফাটি চলে ওই অলিগলি রাস্তায়, ইদানিং ফাটাফাটি বন্ধুর আস্তায়, ফাটাফাটি জনে জনে প্রতিদিন সন্ধ্যায়, ফাটাফাটি বিনি বলো কোথাকার মন যায়, ফাটাফাটি টেকনাফ তেতুলিয়া বাড্ডায়, ফাটাফাটি জোরদার হিরোইন আড্ডায়, ফাটাফাটি দেখাই কি নায়কের নায়িকায়, ফাটাফাটি সুরদায় অডিওতে গায়িকায়, বাড়ছেই ফাটাফাটি অপরাধ অন্যায়, ফাটাফাটি গরিবাসী রক্তের বন্যায়। ফাটাফাটি আলোচিত আরও কিছু শুনিয়ায়, ফাটাফাটি আমেরিকা সমগ্র দুনিয়ায়। শেষকালে লিখছেন যে ফাটাফাটি যত লিখি এর কোনো শেষ নাই, ফাটাফাটি নেই মোটে এমন এক দেশ চাই। এবং এই কবিতাটা কিন্তু আমার এখনও মনে আছে। আমজাদি হুজুরের একটা লেখা আমি তখন পড়েছিলাম সারসিনা দরবার নিয়ে। এভাবে ছিল, সারসিনা দরবার তাজ্জব কারবার, দৃশ্যটা চোখ দুটো হতবাক করবার, চাও যদি মন নিয়ে ছুটে আয় বারবার, সারসিনা দরবার। সারসিনা না বলিয়া পারছি না, যত দেশ পরিবেশ ঘুরে ঘুরে ফিরছি না, কোথাও আর এমনটি মিল দিতে পারছি না, সারসিনা। তার এইভাবে কবিতাগুলো আমি তখন পড়েছি। কুড়িমুকুলে তখন ভালো কিছু লেখক ছিলেন, মুসাব্বির হোসেন সাব্বির নামে একজন লেখক ছিলেন, তিনিও নিয়মিত লিখতেন। তার একটা লেখা ছিল, আমি পথ ভুলে যাই আধারে হারাই, আমি খুঁজে ফিরি এক মমতার ঠাই, এ ধরনের লেখা ছিল। মনিরুল ইসলাম মুন, তার একটা লেখা ছিল শীত নিয়ে, মানে শীতের বিদায়, শীত 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 শীতল রূপের সই, আর লুকাবে কই, ফাগুন ভায়া করবে তোমায় বিয়ে, 6 ঋতুর রূপের মোহর দিয়ে, জড়িয়ে দেবে উজনি সবুজ শাড়ি, নোলক দেবে সুবাস ভরা হাড়ি, ফুল কিনারা সজ্জা পাতা তার, চাও কি বলো আর, তোমায় নিয়ে ঘুরবে ঋতুর দেশ, বন বানানি ভরবে তোমার কেশ, ফাগুন রাজার হবে তুমি রানী, করবে কানাকানি, যতই পালাও হবে না আর কাজ, তোমায় নিয়ে সাজবে বরের সাজ, কলম নিয়ে আসছে কোকিল কাজী, সত্যি তুমি রাজি, সই গো শুনো বসন্তী হইচই, পালকি নিয়ে আসছে কে যে ওই। তো এই কবিতাগুলো কিন্তু আমার সেই ক্লাস 5-এর পড়া, ওই সময়ের, এখনও কিন্তু মনে আছে। কেন মনে আছে? আমি বেশি বেশি পড়েছি। জিয়া আকবর আরেকটা লেখা ছিল, হৃদয়ে গেঁথেছি, তেপান্তরের মাঠ পেরিয়ে দূরের কোনো বনে, এই ধরনের একটা লেখা ছিল কুড়িমুকুলে। হয়তো তার মনে থাকতেও পারে, কিন্তু আমার মনে আছে, পাঠকের মনে আছে। তো
তো আমি এই কথার দ্বারা এটাই বুঝাতে চাই যে আমি যে এই লেখার প্রতি হাত দিয়েছি, তো আমি কিন্তু তার এই লেখাটা অনুসরণ করেছি। আমি তার এই লেখাটা অনুসরণ করে আমি লিখেছি, তেপান্তরের মাঠের পরের বনে প্রজাপতি চমক ছড়ায় ক্ষণে, কোকিলটাকে দুপুরে আনমনে, এমন সুন্দর দৃশ্য আগে দেখিনি কোনোখানে। এই কবিতাটা কিন্তু আমার ক্লাস 6-এর লেখা, এবং এটা তার ওই তেপান্তরের মাঠ পেরিয়ে দূরের কোনো বনে প্রথম এই লাইনটার প্রতি মানে দেখে আমি এখানে অনুপ্রাণিত হয়েছি, অনুসরণ করেছি। ক্লাস 7-এ আমার গা নিয়ে একটা কবিতা ছিল, সেই আমার গা ওই অনুসরণ করে আমি আমার গ্রাম নিয়ে প্রায় অনেক দীর্ঘ একটা কবিতা লিখছি, যেটা আমাদের শিক্ষা সফর স্মারকের ভিতরে আছে। ক্লাস 7-এর লেখা এটা আমার। তো যাই হোক, আমি ওদিকে যেতে চাই না, আমি শুধু এতটুকুই বুঝাতে চাই যে মানুষের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নেশা, একটা হচ্ছে পেশা, প্রফেশন। যেটা নেশা, এই নেশা জিনিসটা মানুষ মানে দমিয়ে রাখতে পারে না। যদি পেশা হিসেবে সেটাকে গ্রহণ করা হয় তাহলে সেখানে কিছু অলসতা, অকর্মণ্যতা আসতে পারে, কিন্তু যখন একটা জিনিস নেশা হয়ে যায় আমার, ওই নেশাটা কিন্তু আমি দমিয়ে রাখতে পারি, ইচ্ছে করলেও দমিয়ে রাখা যায় না। এই লেখালেখি, সাহিত্য, সংস্কৃতি, এটাকে আমার নেশা হিসেবে গ্রহণ করতে হবে, নট পেশা। পেশা না, এটা আমার নেশা হিসেবে গ্রহণ করতে হবে। যখনই আপনি এটাকে নেশা হিসেবে গ্রহণ করবেন, ঠিক তখনই আপনার ওই যে হোক্তব্য তৃষ্ণা ক্ষুধা, কিতাব সুধা, কিতাব অধ্যয়ন, কিতাব নিয়ে ওঠা বসা, নিদ্রা জাগরণ, তখন আপনার এই কিতাব নিয়ে, এই লেখালেখি নিয়ে, এই সাহিত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে আপনার ওঠা বসা, নিদ্রা জাগরণ সব কিছু ওই কিতাব নিয়ে, সাহিত্য নিয়েই হবে। তো আমি সর্বশেষ যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের অবশ্যই আগ্রহ থাকতে হবে, ইচ্ছা রাখতে হবে, কাউকে না কাউকে অনুসরণ করতে হবে, অনুসরণ করে লেখার জগতে আপনার অনুপ্রবেশ করতে হবে, এছাড়া সম্ভব না, অনুপ্রবেশ করতে হবে। প্রিয় ছাত্র বন্ধুরা, অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া, বেশি বেশি পড়া ছাড়া এই লেখার হাতটা আপনার কখনোই হবে না। বেশি বেশি পড়তে হবে, তাহলে আপনি লিখতে পারবেন। আর আরেকটা কথা, আমি জান্নাতুন নাঈম ভাই অত্যন্ত সুন্দরভাবে বেশ কিছু বিষয়ের উপরে টিপস দিয়েছেন যে কিভাবে আপনি লেখা লিখবেন। তার উপরে আমি শুধুমাত্র একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি বিভিন্ন জিনিসের আত্মজীবনী মানে আত্মকথা লেখেন। আত্মকথা যেমন একটা মোবাইল, একটা কলম, এই মোবাইলটার একটা আত্মকথা আপনি লেখেন, মানে মোবাইলের হয়ে আপনি লেখেন যে আমি মোবাইল, আমাকে দিয়ে এই কাজ করা হয়। আমি কলম, আমাকে দিয়ে লেখা হয়। আমি বই, আমাকে পড়া হয়। আমি চেয়ার, আমি টেবিল, আমি মাইক্রোফোন, আমার কি কাজ। আপনি এই আত্মকথাগুলো লেখেন। এই আত্মকথা যদি আপনি লিখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার লেখার হাতটা প্রথমে এটা দিয়ে আপনি শুরু করেন, এবং এটা আজকে থেকেই শুরু করেন। এটা আমার মানে বিশেষ একটা পরামর্শ রইল আপনাদের কাছে। আর আশা করি আপনারা সবাই এই দারুন নাজাত রাইটার্স অ্যাসোসিয়েশন দাওয়া এর মাধ্যমে আপনারা অনেক বড় বড় লেখক হবেন। দারুন নাজাত থেকে আবার একদল কলম সৈনিক, একদল কলম সেনা সারা বাংলাদেশ নয় বরং সারা বিশ্বের মাঝে ছড়িয়ে পড়বে। অনলাইন জগতের মাধ্যমে আপনাদের লেখা সারা পৃথিবীর মানুষ পড়বে, এই কামনা, এই প্রত্যাশা এবং দারুন নাজাত রাইটার্স অ্যাসোসিয়েশন দাওয়ার প্রতি শুভ কামনা রেখে আজকে অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথাবার্তা অগোছালো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ও অকৃত্রিম শুভেচ্ছা আবুল কালাম নেসরের জন্য।